প্রিয় বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের সকলের গৌরীদি। আমার চ্যানেল গৌরীদির সান্ধ্য পাঠশালায় সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলে এসেছেন, নতুন দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিউ করবেন, লাইক দেবেন এবং বেল বাটনটা টিপবেন, তাতে সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং আমায় কমেন্টসে জানাবেন কোন কোনটা আপনাদের অসুবিধে, কি দরকার, আমি আপনাদের প্রয়োজন অনুযায়ী ক্লাস করাবো। একজন বন্ধু, আমার প্রিয় বন্ধু একজন কমেন্টসে লিখেছিলেন যে ভার্সাই শহরে মধুসূদন এই অংশটার প্রশ্নোত্তরগুলো করানোর জন্য, আলোচনা করানোর জন্য। তো উনি কিছু উল্লেখ করেননি, আমি যেহেতু পড়াই তাই জন্য আমি দেখলাম যে ভার্সাই শহরে মধুসূদন বলে তো কোনো গদ্যাংশ নেই। সাহিত্যমেলা বই অষ্টম শ্রেণীতে চিঠি বলে একটি পাঠ্যাংশ রয়েছে, তার লেখক হলেন মাইকেল মধুসূদন দত্ত। এবার তিনি যখন বিদেশে গিয়েছিলেন এবং ভার্সাই শহরে ছিলেন, ফ্রান্স এই দেশটির ভার্সাই শহরে ছিলেন, তখন তিনি তার প্রিয় বন্ধু, তিনজন প্রিয় বন্ধুকে চিঠি লিখেছিলেন। প্রথম একজন হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দ্বিতীয় হলেন গৌরদাস বন্দ্যোপাধ্যায়, আর তৃতীয় জন হলেন রাজনারায়ণ বসু। এই তিনজন কবির খুব কাছের মানুষ ছিলেন, যাদের তিনি বিভিন্ন সময় উপকার পেয়েছেন বা কাছে পেয়েছেন, সাহায্যে পেয়েছেন। কবির অনেক বিপদের দিনে তারা পাশে ছিলেন। সেই সব বন্ধুদের তিনি যখন বিদেশ যাত্রা করেন কখনোই ভোলেননি, এবং তার বিদেশে যে সমস্ত ছোটোখাটো স্মৃতি, কথা, সেগুলো সমস্তই আমরা এই চিঠিগুলোর মাধ্যমে দেখি। তখন তো আর আমাদের এখন অত্যাধুনিক যুগের মতো স্মার্টফোন ছিল না, এবং স্মার্টফোনে যেখানেই যাও সেখানে ভিডিও কলিং করে বন্ধুদের দেখানো বা কথা বলা, ভিডিও কল করা, এই সমস্ত কোনো কিছু ফেসিলিটি স্বপ্ন ছিল। তখন তো এরোপ্লেন করে বিদেশ যাত্রা করা যেত না। বিদেশ যাত্রার একমাত্র উপায় হিসেবে ছিল জাহাজ। সেই জাহাজে করে প্রত্যেক মানুষকে, যারা দূর দূরান্তে বিদেশে পাড়ি দিতেন, যেতে হতো। তা আমাদের পাঠ্যাংশের যে শ্রদ্ধেয় কবি মাইকেল মধুসূদন দত্ত, তিনি এই দেশ ত্যাগ করে, ভারতের মাটি ত্যাগ করে যখন বিদেশে গিয়েছিলেন, একজন ইংরাজি সাহিত্যকে ভালোবেসে ইংরাজি সাহিত্যে একজন বড় সাহিত্যিক হবেন, এই আশা নিয়ে, এই অভিপ্রায় নিয়ে তিনি যখন বিদেশে পাড়ি দিয়েছিলেন, তখন তার প্রিয় বন্ধুদের সেই জাহাজে থাকাকালীনই চিঠি দিয়েছিলেন। সেই চিঠিগুলোরই আমরা কিছু কিছু অংশ আমাদের পাঠ্যাংশে পাই, এবং সেগুলো আলোচনা না করে কি করে আমি প্রশ্নোত্তরে সরাসরি চলে যাব, তাহলে তো পড়ানোটা, আমার যে চ্যানেলটা খোলা এবং যে অভিপ্রায় চ্যানেলটা খোলা, সেটা তো পরিপূর্ণ হবে না বন্ধুরা। তাই জন্য যে বন্ধু চেয়েছেন প্রশ্নোত্তরগুলো আলোচনা করতে, শুধু প্রশ্নোত্তর আলোচনা না করে আমার সঙ্গে থাকুন। আমি আগে চিঠি, প্রত্যেকটা চিঠি বন্ধুকে যেগুলো লেখা হয়েছিল সেগুলো আলোচনা করে দিই, তারপর আমরা অবশ্যই প্রশ্নোত্তর পর্বে যাব। কেমন বন্ধু? ঠিক আছে। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আমার গৌরীদির সান্ধ্য পাঠশালা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিউজ করুন এবং আমার সাথে থাকুন। আর আমাকে আপনাদের মূল্যবান পরামর্শ দিন যে কিভাবে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাকে লাইক করবেন এবং কমেন্টসে জানাবেন। গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমি আমার পড়ানো শুরু করছি। চিঠি, মাইকেল মধুসূদন দত্ত। দেখো বন্ধুরা, মাইকেল মধুসূদন দত্তের ছবি, চিঠি। প্রিয় বন্ধু, এখানে ছবিটি দেখে সবাই বুঝতে পারছো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিঠিটা দেয়া হয়েছে।
12 রু দ সাতিয়ার্স, এটা হচ্ছে ফ্রান্সের ভাষা। ভার্সাই শহর, ফ্রান্স দেশ। চিঠিটা লেখা হয়েছিল 3রা নভেম্বর 1864 সালে। চলো আমরা শুরু করি। লিখছেন, প্রিয় বন্ধু, আমার আগের একটি চিঠিতে আমি আপনাকে পরিষ্কার করেই হয়তো জানাতে পেরেছি আমি একাকী লন্ডনে কেন যেতে চাই। একা যাওয়ার কারণ যখন জানিয়েছি, তখন আমার বিশ্বাস আপনি আমার হয়ে আমাদের বিষয় আশয় তত্ত্বাবধান করবেন। যে ঝঞ্ঝাক্ষুব্ধ জলরাশি থেকে আপনি আমাকে উদ্ধার করেছেন, আবার গিয়ে সেই বিপদে না পড়ি, আপনি তা দেখবেন। তাহলে বন্ধুরা, আছি যে কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এতই কাছের বন্ধু ছিলেন, কাছের মানুষ ছিলেন, যে আগের চিঠিতে উনি পরিষ্কার ওনাকে জানিয়েছেন যে উনি একাকী, মানে একা কেন লন্ডনে যেতে চান। একা যাওয়ার কারণ যখন জানিয়েছেন, তখন এইটাও বিশ্বাস যে কবির যে বিষয় আশয় এই সমস্ত ছিল, সেগুলো তত্ত্বাবধানের দায়িত্ব দিয়ে গেলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। আসলে যে মানুষেরা কবি, সাহিত্যিক, শিল্পী, তারা ঠিক বৈষয়িক হয় না, মানে অর্থ, বিষয়গত সম্পত্তি, এই ব্যাপারগুলো ঠিক ওনাদের সাথে আসে না, যায় না। তাই খুব কাছের বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উনি বলেছেন, আমি চললাম বিদেশে, আমি চললাম লন্ডনে একাকী, তুমি আমার বিষয় আশয় সম্পত্তি এগুলোর দেখভাল করো, এবং আমার বিশ্বাস তুমি এটা পারবে। তুমি বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেননা এই জলরাশি ঝঞ্ঝাক্ষুব্ধ জলরাশির আক্ষরিক অর্থ হচ্ছে, মানে জাহাজ যখন সমুদ্র দিয়ে যায়, তখন যদি খুব ঝড় ওঠে, সেই ঝড়ের দাপটে জাহাজ পুরো টলমল করে এবং উথাল পাথাল জলরাশি হয়, সেই সময়ের কথা বলা হয়েছে। সেই সময়ও কিন্তু আপনি আমাকে উদ্ধার করবেন, এটা তো আক্ষরিক অর্থ হলো। কিন্তু সত্যি তো উনি আর জাহাজে এরকম অবস্থায় পড়েননি, উনি জীবনের পথে যেতে এরকম বিপদের সম্মুখীন হয়েছিলেন। সেই সময় কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শক্ত হাতটি উনি পাশে পেয়েছিলেন। সেই জন্য আবার যাতে না বিপদে পড়ি, সেই জন্য বিপদে পড়েন উনি, কবি মাইকেল মধুসূদন দত্ত, তাই বিদ্যাসাগর মহাশয়কে অনুরোধ জানিয়েছে। পরের অংশ পড়ি। শীতকাল এলো বলে এবার মারাত্মক শীত পড়বে বলে মনে হচ্ছে। ইউরোপের শীতকাল সম্বন্ধে আপনি কোনো ধারণা করতে পারবেন না। এখনো শরৎকাল আছে, তবু আমার ঘরে আগুন জ্বালিয়ে রাখতে হয়েছে, আর গায়ে এমন জামা জোব্বা পরে আছি যা নাকি আমাদের দেশে ছোটোখাটো একটা মোট বিশেষ। আমাদের দেশের সবচেয়ে ঠান্ডার দিনের চেয়েও এখানে প্রায় 6 গুণ বেশি ঠান্ডা। আপনার কি ভারতচন্দ্রের সেই লাইনটা মনে আছে, বাঘের বিক্রম সম মাঘের হিমানি? তিনি যদি এদেশে থাকতেন, শীত সম্বন্ধে কি লিখতেন। দেখো বন্ধুরা, কবি কত রসিক ব্যক্তি, কত রসিকতা করে বন্ধুকে যে চিঠি লিখেছেন, তার এই সাহিত্যবোধের, সাহিত্য রসের যেমন পরিচয় পাই, তেমন তার যে একটা রসিক মন আছে, সেই রসিক মনেরও পরিচয় পাই। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে লিখছেন যে শীত এলো বলে, এখানে এখন মারাত্মক শীত পড়বে বলে মনে হচ্ছে। ইউরোপের শীতকাল সম্বন্ধে আপনি, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কোনো ধারণা করতে পারবেন, কেননা আমরা ভারতবর্ষে বাস করি, ভারতবাসী। ভারতবর্ষ মোটামুটি গ্রীষ্মপ্রধান দেশ। আমরা বছরের বেশিরভাগ সময়টাই আমাদের কিন্তু খুব গরমের মধ্যে কাটে, তাই না? একমাত্র সেই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই মাসগুলো, এখন তো তাও গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আরও কমে গেছে, হয়তো 2-1 মাস থাকে, বড় জোর 1 মাস থাকে, তাতেই আমাদের একেবারে কাঁপুনি উঠে যায় অনেকেরই। 13 ডিগ্রিতে নামলেই আমরা বাঙালিরা কাঁপি ঠকঠক করে, তাই না বন্ধুরা?
তাই জন্য মাইকেল মধুসূদন দত্ত বলেছেন যে আপনি ধারণাই করতে পারবেন না যে এখানে শীত কেমন পড়ে। এখানে মানে ইউরোপের বিভিন্ন দেশে এখনো শরৎকাল আছে, তবু আমার ঘরে আগুন জ্বালিয়ে রাখতে হচ্ছে। আর আমাদের দেশে শরৎকাল মানে পুজোর সময় আমরা দরদর করে ঘামি, ঘাম মুছি, হাঁ হুঁ করে হাঁপাই, আবার ঠাকুর দেখতে এক প্যান্ডেল থেকে এক প্যান্ডেলে যাই, তাই তো? দুর্গাপুজোর সময় কি গরমটাই না থাকে। আর ওই দেশে মানে ইউরোপিয়ান কান্ট্রিতে শরৎকাল মানে ঘরের মধ্যে ফায়ার প্লেসে আগুন জ্বালাতে হচ্ছে, শরৎকালে এই অবস্থা। হ্যাঁ, আচ্ছা। আর গায়ে এমন জামা জোব্বা পরে আছে যা নাকি আমাদের দেশে ছোটোখাটো মোট মানে ভারী আমরা যেরকম বস্তা টেনে নিয়ে যাই সেই রকম মোট বিশেষ। আমাদের দেশের সবচেয়ে যে ঠান্ডা মাস, ধরো বন্ধুরা জানুয়ারি মাস, সেই জানুয়ারি মাসের যে সবচেয়ে ঠান্ডা দিন, সেই ঠান্ডা দিনের প্রায় 6 গুণ বেশি মানে মাইনাসে টেম্পারেচার নেমে যায়, বরফ পড়ে, বৃষ্টি পড়া মানে বরফ পড়া, হ্যাঁ, তুষারপাত হয়। এরপর কবি মজা করে বলেছেন, আমাদের বিখ্যাত কবি, আমাদের মধ্যযুগীয় বিখ্যাত কবি ভারতচন্দ্র, রায়ঘুণাকর ভারতচন্দ্র, যিনি অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ লিখেছিলেন, সেই ভারতচন্দ্রর একটা লাইন উনি বলেছেন, মনে করেছেন, ভারতচন্দ্র বলেছিলেন, বাঘের বিক্রম সম মাঘের হিমানি। মানে আমরা যেমন বলি চলতি কথায় যে মাঘের শীত বাঘের গায়ে, ঠিক সেই রকম বাঘের যে বিক্রম, বাঘের যে প্রতাপ, রয়্যাল বেঙ্গল টাইগার, সেটা মানে সমান মাঘ মাসে যে ঠান্ডা পড়ে, হিমানি, হিম মানে শৈত্য, বাঘের বিক্রম যেমন থাকে মাঘ মাসে শীতও ঠিক তেমন থাকে। কিন্তু তিনি যদি এটা ভারতবর্ষে তদানীন্তন মধ্যযুগীয় সময় উনি ভারতচন্দ্র এটা লিখেছেন, কিন্তু তিনি তো ভারতবর্ষে ছিলেন। তিনি যদি এদেশে থাকতেন, এদেশ বলতে ইউরোপে থাকতেন, তাহলে শীত সম্বন্ধে কি লিখতেন? পরের অংশ, হে প্রিয় বন্ধু, আপনি মনে করবেন না যে আমি এখানে অলসভাবে দিন কাটাচ্ছি। আমি ফ্রেঞ্চ ইটালিয়ান প্রায় রপ্ত করে ফেলেছি। এখন মনোনিবেশ করে জার্মানি ভাষা চর্চা করছি, এবং এসব মাইনে করা কোনো শিক্ষকের সহায়তা ছাড়াই। জার্মান হচ্ছে অদ্ভুত ভাষা। আপনি জানেন, আমিও অকপটেই বলি এর বর্ণমালা রোমান নয়, কিন্তু এ সম্বন্ধে আর নয়, পরে হবে। পরের অংশ আমরা আলোচনা করি। প্রিয় বন্ধু মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছেন যে আপনি মনে করবেন না যে আমি এখানে খুব অলসভাবে দিন কাটাচ্ছি, যে অভিপ্রায় নিয়ে, অর্থাৎ একজন ইংরাজি ভাষার সাহিত্যিক হওয়ার জন্য এদেশে ওনার আগমন, ইউরোপে ওনার আগমন, সেইটা যে আমি করব না এটা ভাববেন না, আমি যে অলসভাবে দিন কাটাচ্ছি মানে বসে খেয়ে শুয়ে, তা না। ওনার তখন ইটালিয়ান ভাষা মানে রপ্ত, ফ্রেঞ্চ ইটালিয়ান ভাষা ওনার রপ্ত করা হয়ে গেছে। এখন উনি মনোনিবেশ করেছিলেন জার্মানি ভাষা চর্চা করতে, এবং তখনকার দিনে টিচার পাওয়া যেত। ওই দেশে গিয়ে যদি ওই ভাষা সম্বন্ধে, সে দেশের ভাষা সম্বন্ধে শিখতে চাও, তাহলে সেখানে টিচার পাওয়া যেত, শিক্ষক পাওয়া যেত, এবং তারা বেতনভুক। সেই মাইনে করা টিচার যারা আসবে, সময় মাইনে নেবে, এবং যতটুকু তোমার শেখার সেটুকুই শেখাবে, সেইটুকু ছাড়া তার বাইরে কিছু শেখাবে না। কিন্তু উনি অনেকটা ভাস্টভাবে জানতে, অনেক বড়োভাবে, বিশালভাবে জানার জন্য ওই সমস্ত মাইনে করা শিক্ষক ছাড়াই পড়ছেন। উনি উপলব্ধি করেছেন ওনার পরিভাষায় জার্মান ভাষা হচ্ছে অদ্ভুত ভাষা। আপনি জানেন, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছেন যে আপনি জানেন, আমি অকপটেই বলি যে এর বর্ণমালা কিন্তু রোমান বর্ণমালা নয়। কিন্তু এই সম্পর্কে আর এখন এই চিঠিতে উনি বলেননি, এর পরের চিঠিতে উনি বলবেন। এর নিচে কিছুটা অংশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বলা আছে। প্রিয় বন্ধু, ক্লাস 8ম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই এইটুকু অংশ নিজেরা পড়ে নেবে এবং তৈরি রাখবে। এরপর চলো
প্রিয় গৌর মানে গৌরদাস বসাক, ওনার আর এক সুহৃদ এবং প্রিয় বন্ধু ছিল, তাকে চিঠিতে কি লিখছেন সেটা আমরা জানি। এই চিঠিটা অর্থাৎ ভার্সাই শহর থেকে ফ্রান্সের যে চিঠিটা লিখেছিলেন সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার গৌরদাস বসাককে উনি স্পেনের উপকূল ছাড়িয়ে যখন জাহাজে করে চলে যাচ্ছে এবং সে দিনটা ছিল রোববার, সেই সময় চিঠি লেখা। চলো পড়ি। দেখো আবার মাইকেল মধুসূদন দত্তের ছবি, এবং এখানে যে ছবিটা আমরা দেখছি তিনি হলেন গৌরদাস বসাক, যাকে উনি চিঠি দিয়েছেন। দুজনেই ছিলেন খুব আত্মার আত্মীয়, দুজনেই দুজনের সুহৃদ এবং অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু। কেমন? চলো পড়ি। প্রিয় গৌর, হে আমার প্রিয় ও পুরাতন বন্ধু, আমি সিলন নামক জাহাজে চলেছি। এগুলো কিন্তু খুব অবজেক্টিভ টাইপ প্রশ্ন আসে, শুধু অনুশীলনীর প্রশ্নগুলো আলোচনা করলেই কিন্তু হবে না। এমসিকিউ কোয়েশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করো, শূন্যস্থান পূরণ, এগুলো সবই কিন্তু ভেতর থেকে প্রশ্ন আসে। এবং ভেতর থেকে প্রশ্ন এমসিকিউ না, ছোট প্রশ্ন যেগুলো অতি সংক্ষিপ্ত নয়, অতি সংক্ষিপ্ত আসে এবং সংক্ষিপ্ত অর্থাৎ উদ্ধৃতাংশ তুলে যেগুলো লিখতে হয় সেগুলো কিন্তু এখান থেকে আসে। হে আমার প্রিয় পুরাতন বন্ধু, আমি সিলন নামক জাহাজে চলেছি, এখন তোমাকে কয়েক লাইন লিখবার জন্য বসেছি। সিলন নামক এক জাহাজে করে উনি চলেছেন ওনার গন্তব্যে, সেই সময় চিঠিটা লিখছেন। জাহাজটা হচ্ছে রূপকথার রাজ্যের ভাসমান একটি প্রাসাদ বিশেষ, বুঝলে বৎস? জাহাজটা হচ্ছে রূপকথার রাজ্য, আমরা যেটা জানি রূপকথার রাজ্যে প্রাসাদ যেরকম হয়, আমরা ছোটবেলায় গল্পের বই পড়েছি, রাজা রানী, রাজকন্যা, রাজপুত্র, ভাবো বন্ধুরা সেই রকম একটা বিশাল প্রাসাদের মতো জাহাজটা। এই জাহাজে সব ব্যাপারেই এমন অপূর্ব জাঁকজমকের ব্যবস্থা আছে, এখানে বা না কি আছে, এটা যা হবে, হ্যাঁ এটা প্রিন্টিং মিস্টেক, অন্তস্থ জয় আকার যা হবে, যা নাকি তুমি কল্পনাই করতে পারবে না। এর সেলুনগুলো এমন যা রাজপ্রাসাদেই মানায়, কেবিনগুলো রাজকুমারদেরই উপযোগী, মানে এত সুন্দর, এত জাঁকজমকপূর্ণ, এত বিলাসিতায় ভরা, এগুলো শুধু রাজাদের বাড়িতেই বা রাজপ্রাসাদে এগুলো আমরা পেতে পারি। রূপকথায় রাজা ছিল, সেই রাজার বাড়ি বা প্যালেস, রাজপ্রাসাদ বলতে যা বুঝি, তার ভেতরের ঘরগুলো যেরকম হয় ঠিক সেই রকম। কিন্তু সেসব কথা ক্রমশ পরে বলা যাবে। আমি ইংল্যান্ডে পৌঁছাবার পর এই সমুদ্রযাত্রার বিস্তারিত বিবরণ দেবার জন্যে যখন সময় ও অবসর পাব তখন। ইংল্যান্ডে পৌঁছানোর পর এখন ইংল্যান্ডে যাত্রা করছেন সমুদ্রের জাহাজে করে, এই সমুদ্রযাত্রার বিস্তারিত বিবরণ যখন দেবেন অন্য চিঠিতে, সময় ও অবসর পাবে তখন বলবেন। ঠিক এই সময় আমি ভেসে চলেছি বিখ্যাত সেই ভূমধ্য সাগরের মধ্য দিয়ে, উত্তর আফ্রিকার পর্বতাকীর্ণ উপকূল দেখা যাচ্ছে। গতকাল আমরা মল্টায় ছিলাম, গত রবিবারে আলেকজান্দ্রিয়ায়, আর কয়েকদিনের মধ্যেই আশা করছি ইংল্যান্ডে পৌঁছে যাব। ঠিক 22 দিন আগে আমি কলকাতায় ছিলাম। বেশ দ্রুত গতিতেই কি আমরা চলছি না? এখানে বলছেন আমাদের চিরপরিচিত বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত বলছেন যে এই সময় উনি যখন চিঠিটা লিখছেন ভূমধ্য সাগরের, বিখ্যাত ভূমধ্য সাগরের মধ্যে দিয়ে চলছেন জাহাজে করে, এবং দেখা যাচ্ছে কোন অংশটা দেখা যাচ্ছে, উত্তর আফ্রিকার পর্বতাকীর্ণ উপকূল দেখা যাচ্ছে। এরকম ছোট ছোট প্রশ্ন অসংখ্য কিন্তু আসবে। গতকাল ছিলেন উনি মল্টায় আর গত রোববার ছিলেন আলেকজান্দ্রিয়ায়, তার মানে কয়েকদিনের মধ্যে অনেক দূর উনি এগিয়ে গেছেন। ঠিক 22 দিন আগে আমি কলকাতায় ছিলাম, তাই জন্য বেশ দ্রুতগতিতেই ওনার জাহাজটা চলছে, উনি এটা বলতে চাইছেন। কিন্তু এই ভ্রমণের একটা বিষণ্ণ ব্যাপারও আছে, সব জানতে পারবে, ধৈর্য ধরো বন্ধু, ধারণ করো ধৈর্য। ইন্ডিয়ান ফিল্ড এর জন্যে এই ভ্রমণের একটা সুদীর্ঘ বিস্তারিত বিবরণ লেখার ইচ্ছে আছে, এবং তার সম্পাদককে সেই পত্রিকার একটি কপি
তোমাকে পাঠাতে বলারও বাসনা আছে, অবশ্য তুমি যদি তার গ্রাহক না থেকে থাকো। মানে মধুসূদন বলছেন যে জাহাজে করে যখন চলেছেন, এখন সমুদ্র যাত্রার অনেকটা পথ বাকি আছে, অনেকটা পথ উনি এগিয়ে এসছেন। 22 দিন আগে কলকাতায় ছিলেন, গত রোববার আলেকজান্দ্রিয়ায় ছিলেন, গতকাল মল্টায় ছিলেন, এখন ভূমধ্যসাগরের ওপর দিয়ে চলছেন এবং তার পাশে দেখতে পাচ্ছেন উত্তর আফ্রিকার একটা পর্বতাকীর্ণ উপকূল। এইগুলো কিন্তু খুব অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন আসে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এই যে সমুদ্রযাত্রার আরও অনেক বিবরণ আছে, সেটা সুদীর্ঘ, একটা চিঠিতে সেটা সম্ভব নয়। কোথায় উনি লিখবেন? ইন্ডিয়ান ফিল্ড নামক একটা ভ্রমণের সুদীর্ঘ ও বিস্তারিত বিবরণ লেখার ওনার ইচ্ছে আছে এবং সেই সম্পাদকের পত্রিকার যে সম্পাদক তাকেও একটি কপি পাঠানোর ইচ্ছা আছে, সেটা বলেছেন উনি। আচ্ছা, এরপর দেখো এখন কি নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছো হে বন্ধু? আমার মনে হচ্ছে এই জাহাজে আমার দেশের আধা ডজনখানেক লোক যদি থাকতো, তাহলে নিজেদের নিয়েই একটা গোষ্ঠী গড়ে তুলতে পারতাম। মানে এতটাই বড় জাহাজটা যে আমাদের দেশের 8 ডজন লোক যদি থাকতো, তাহলে নিজেদের মধ্যেই ভারতবাসীদের নিয়েই একটা উনি গোষ্ঠী সংঘ গড়ে তুলতে পারতেন। আমাদের হরি এখন কোথায় তা তোমার কি জানা আছে? যদি জানো তাহলে আমার কথা তাকে মনে করে দিও। ইংল্যান্ডে গিয়ে আমি চিঠি না দেয়া পর্যন্ত এ চিঠির উত্তর দিও না। সেখানে পৌঁছেই আমি তোমাকে আমার ঠিকানা জানাবো, তখন তুমি তোমার প্রাণ উজাড় করে আমাকে অনবরতেও পত্রাঘাত করতে পারবে। যদিও আমার মনে হচ্ছে যে আমি তখন আমার বন্ধুদের জন্যে বেশি সময় খরচ করতে পারবো না, কেননা আমি জীবিকা নির্বাহের জন্যে যে পেশা শিখতে এসেছি তাতে মনোনিবেশ করব বলে এবং সম্মান অর্জন করব বলে দৃঢ় সংকল্প। অর্থাৎ কি না, মাইকেল মধুসূদন বলছেন যে উনি ইংল্যান্ডে এরপর পৌঁছাবেন এবং বাড়ির বা পরিচিতের অনেক খবর নিচ্ছেন, তার মধ্যে হরি একজন। সে এখন কোথায় সেটা কি জানা আছে বন্ধুর? যদি জানা থাকে তাহলে কবির কথা তাকে বলার জন্য অনুরোধ করলেন। ইংল্যান্ডে আবার অবশ্য এটাও জানিয়ে দিলেন যে ইংল্যান্ডে পৌঁছবেন, পৌঁছে যতক্ষণ না উনি নিজে থেকে চিঠি দেবেন ততক্ষণ পর্যন্ত যেন চিঠি গৌরদাস বন্দ্যোপাধ্যায় তার বন্ধু না দেয়। সেখানে পৌঁছে কোথায় আছেন সেই ঠিকানা যখন পাঠাবেন তখনই যেন বন্ধু চিঠি দেয়। এবং তখন কি করবেন? মজা করে বলছেন, তখন তুমি তোমার প্রাণ উজাড় করে, আমরা যেমন বন্ধুকে লিখি বা ফোন করি প্রাণ উজাড় করে সব গল্প করতে শুরু করে দিই, ঠিক সেরকম প্রাণ উজাড় করে পত্রাঘাত, মানে পত্রের দ্বারা আঘাত, আক্ষরিক অর্থে, মানে এত চিঠি লিখবেন যাতে মনে হচ্ছে চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি পত্রাঘাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদিও আমার মনে হচ্ছে যে এখন আমার বন্ধুদের জন্য বেশি সময় খরচ করতে পারবো কিনা জানি না। তার কারণ হচ্ছে যে উনি ইংল্যান্ডে গেছেন একটা উদ্দেশ্য নিয়ে। আমি প্রথমেই বলেছিলাম উনি ইংরাজি ভাষাকে, ইংরাজি সাহিত্যকে ভালোবেসে ওখানে গিয়েছিলেন ইংরাজি বিষয়ে সাহিত্যিক কবি হতে, এবং সেটার উপর ভিত্তি করে উনি জীবিকা নির্বাহ করবেন। সেইটার জন্যই উনি ওনার ইংল্যান্ডে যাওয়া। সেই অভিপ্রায়টা পূরণ করার জন্য তাহলে তো ওনাকে অনেক পরিশ্রম করতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক পড়াশোনা, অনেক ইউরোপীয় ভাষা জানতে হবে। সেই জন্য উনি কতটুকু আর সময় পাবেন বন্ধুদের জন্য খরচ করার জন্য, সেইটা খুবই সন্দেহ। আচ্ছা, আমরা আজকে এত অবধি পড়লাম চিঠি মাইকেল মধুসূদন দত্তের ভার্সাই শহর থেকে, ফ্রান্সের ভার্সাই শহর থেকে ওনার প্রিয় বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে লেখা এবং প্রিয় বন্ধু গৌড়কে লেখা, মানে গৌরদাস বন্দ্যোপাধ্যায়কে লেখা। এবার আগামীকাল আমরা স্পেনের উপকূল ছাড়িয়ে রোববার উনি যখন চলে গেছেন তখন এই চিঠির বাকি অংশটা শেষ করেছেন। তারপরে প্রিয় রাজনারায়ণ বসুকে একটা চিঠি লিখেছিলেন, চিঠিটা লিখে উনি শেষ করেছেন। তারপরে আমরা এই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, ঠিক আছে? নয়তো সবার তো একসঙ্গে এতটা সম্ভব নয়, তাই একটু ধৈর্য ধরো বন্ধু। আমিও তোমাদের মতো বলবো একটু ধৈর্য ধরো, বিষয়টা আগে ভালো করে বুঝিয়ে
বিষয়টা ভালো করে বুঝিয়ে তারপর দেখবে তোমরা নিজেরাই প্রশ্ন উত্তর করতে পারছো। আর লিখিয়ে দিলে আমার মনে হয় না ব্যাপারটা খুব একটা ভালো হয়, তবে প্রশ্ন উত্তর তো আমি অবশ্যই আলোচনা করব, এটা তোমাদের কথা দিলাম। আর আগামী দিনগুলোতে আমার চ্যানেলটা দেখো, প্রত্যেকটা পড়া হবে এবং আমি প্রশ্ন উত্তর অবশ্যই আলোচনা করব, ভেতর থেকেও আলোচনা করব। ঠিক আছে বন্ধু, তাহলে আজকের জন্য শুভরাত্রি। ভালো থেকো সকলে, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল বাটন টিপে দিও। আমার চ্যানেলটাকে লাইক করো এবং কমেন্টসে জানিও আমার পড়া কেমন লাগছে। তাহলে আজকের মতো টাটা।